Okay, so can you hear me? Yes, sir. Assalamu alaikum. হ্যালো, Yeah, আসসালামু আলাইকুম স্যার। yeah, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই না? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। Okay, so let's start. So we were discussing on recording process, that is journal, ledger, and trial balance. So in our last class, we talked about the journal entries and ledger accounts. Okay, so today we will discuss on trial balance and another math on problem 2P21A. Okay, so let's talk about exercise 2.9. আচ্ছা, এটার জার্নাল গুলো আমাদের শেষ হয়েছিল না লাস্ট ক্লাসে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি, এটা জার্নাল গুলো শেষ হয়েছিল লাস্ট ক্লাসে না, এক্সারসাইজ 9-এর? স্যার, দুঃখের বিষয় ইতে আমি ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম। জি। জি স্যার, হয়েছিল স্যার। আচ্ছা, এইটার টি অ্যাকাউন্টস গুলো কি করা হয়েছিল? টি অ্যাকাউন্টস গুলো করা হয়েছিল? জি স্যার, হয়েছিল স্যার। আচ্ছা, আমি ক্যাশ অ্যাকাউন্টটা বোধহয় করে দিয়েছিলাম আর ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে দিয়েছিলাম, বাকিগুলো আপনাদেরকে করতে বলেছিলাম। তো করা গিয়েছে? করতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, স্যার, so can you tell me the balance of these T accounts? আচ্ছা, so আমরা এখান থেকে দেখছিলাম যে there are 14 T accounts, হ্যাঁ? So we need to prepare these 14 T accounts for ledger. So এখান থেকে যে ব্যালেন্স গুলো আছে, this balance will be transferred to the trial balance. Okay, so now let's look at a trial balance. হ্যাঁ, এখানে যদি আমরা একটু ট্রায়াল ব্যালেন্স করে থাকি, okay, so this is actually the format of trial balance. Okay, so you please do a table like this. এখানে সিরিয়াল নাম্বার থাকবে, অ্যাকাউন্ট টাইটেল থাকবে, and there are two columns for amount. One is debit amount, another is credit amount. Okay, so this is the serial number of our টি অ্যাকাউন্টস। ওকে, তো আমরা যেখানে 14টা টি অ্যাকাউন্টস করেছিলাম, এখানে সিরিয়ালি আমরা ওই টি অ্যাকাউন্টস এর সিরিয়ালটা লিখবো আর অ্যাকাউন্ট টাইটেল গুলো লিখবো। ওকে, সো উই হ্যাভ 14 টি অ্যাকাউন্টস, সো এখানে 14 টি অ্যাকাউন্টস এর অ্যাকাউন্ট টাইটেল গুলো লিখবো। তারপরে উই উইল ট্রান্সফার দ্য ব্যালেন্স। Okay, so balance, there are two columns for writing down your balance. One is debit amount, another is credit amount. So the debit balance will be transferred to the debit side and credit balance will be transferred to the credit side. Okay, so you please do a table like this, trial balance. স্যার, জি, আমি কি এগুলা উঠাবো? মানে টেবিল করছি আমি কি জি, জি, মানে trial balance এখন টা বলতে- অ্যাকাউন্ট গুলো এখানে তুলে ফেলেন। মানে
ঠিক যেভাবে আছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ তো ডেবিটে যাবে, জি, অনার্স ক্যাপিটাল ক্রেডিট যাবে, ঠিক যেভাবে আপনার আছে ওভাবে উঠাই নেবো। অ্যাকাউন্ট গুলো আগে তুলেন, তারপরে হচ্ছে অ্যামাউন্ট গুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা বুঝিয়ে দিচ্ছি অ্যামাউন্ট। আচ্ছা। লেখা হয়েছে, অ্যাকাউন্ট গুলো তোলা হয়েছে। একটু স্যার। হয়ে গেছে। বাকিদের হয়েছে। আ- এখানে কিন্তু অ্যামাউন্ট উঠাইনি কিন্তু স্যার, অ্যামাউন্ট যেগুলো আছে ওগুলো আচ্ছা, কিন্তু উঠাইনি। অ্যামাউন্ট আমি একটু বলে দিচ্ছি। যেমন এখানে আমাদের 14টা টি অ্যাকাউন্টস ছিল, হ্যাঁ, 14টা ক্যাশ অ্যাকাউন্ট, তারপর ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নোটস পেয়েবল, ইকুইপমেন্ট, রেন্ট এক্সপেন্স, এরকম করে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স 14। হ্যাঁ, এখন দেখেন আমরা যে ক্যাশ অ্যাকাউন্ট করেছিলাম, এই ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কত ছিল? 45,000 ইজ দ্য সামেশন অফ ডেবিট সাইড, আর ক্রেডিট সাইডে সামেশন করার পরে দিস ওয়াজ দ্য সামেশন অফ ক্রেডিট সাইড, তারপরে ডিফারেন্স ছিল 21,910। সো ব্যালেন্স সিডি আমরা এখানে লিখেছি। হ্যাঁ, so this account has debit balance because debit side is greater than the credit side. Okay, but আমরা ব্যালেন্সটা ক্রেডিট পাশে লিখে এই দুইটাকে সমান করেছি। আচ্ছা, পরবর্তীতে যেটা হবে যে আফটার দিস ব্যালেন্স, সো দিস ব্যালেন্স উইল বি ক্যারিড ডাউন। হ্যাঁ, এটা আমরা নেক্সট মান্থে নিয়ে যাব। তাহলে দিস দ্য মান্থ অফ এপ্রিল, তাহলে পরের মাস যদি আমরা করি মে মাসে, আমরা এই ক্যাশ ব্যালেন্সটা আবার ট্রান্সফার করে দিব। তাহলে এখন এটা ক্রেডিট সাইডে আছে, সো ইট উইল বি ট্রান্সফার টু দ্য ডেবিট সাইড। ওকে, বিকজ দিস অ্যাকাউন্ট হ্যাজ এ ডেবিট ব্যালেন্স। তাহলে দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আছে, এটা হ্যাজ এ ডেবিট ব্যালেন্স। সো আমরা যখন ট্রায়াল ব্যালেন্স অ্যামাউন্টটা ট্রান্সফার করব, এটা ট্রায়াল ব্যালেন্সে কোন দিকে করব? ট্রায়াল ব্যালেন্স হ্যাজ টু সাইডস, একটা হচ্ছে ডেবিট সাইড, একটা হলো ক্রেডিট সাইড। তাহলে এই ব্যালেন্সটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। তাহলে ট্রান্সফার দিস ক্যাশ অ্যাকাউন্ট ব্যালেন্স ফ্রম টি অ্যাকাউন্টস টু ট্রায়াল ব্যালেন্স, এবং এটা ডেবিট সাইডে ট্রান্সফার করবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন আমরা পরের যে টি অ্যাকাউন্টসটা করেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাদের ছিল হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, বিকজ ক্রেডিট সাইড ওয়াজ গ্রেটার দেন দ্য ডেবিট সাইড। তাহলে ক্রেডিট ব্যালেন্সটা আমরা ট্রান্সফার করবো এখানে ক্রেডিট সাইডে। এভাবে করে বাকি যে টি অ্যাকাউন্টস গুলো আছে সবগুলো যদি আপনি ব্যালেন্স দেখেন, সো ডেবিট ব্যালেন্স উইল বি ট্রান্সফার টু দ্য ডেবিট সাইড অফ দ্য ট্রায়াল ব্যালেন্স, আর যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে এটা ট্রান্সফার টু দ্য ক্রেডিট সাইড। আফটার দিস ট্রান্সফার দেন ইউ উইল মেক দ্য সামেশন। সো সামেশন ডেবিট সাইডের এবং ক্রেডিট সাইডের দুটো মিলে যাবে। সো এটা মিলে গেলে উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট আওয়ার অ্যাকাউন্টস আর ম্যাথমেটিক্যালি কারেক্ট। হ্যাঁ, আমরা যে প্রসেসটা করলাম, রেকর্ডিং প্রসেসটা করলাম থ্রু জার্নাল, জার্নাল থ্রু ট্রায়াল ব্যালেন্স, এটা ঠিক আছে। এবার হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো লিখে ফেলেন। ক্যাশ অ্যাকাউন্ট 10।
expense, accounts payable, accounts payable, accounts payable, accounts receivable, service revenue, service revenue, owner's price, invoice, invoice, 8 নম্বরে অ্যাকাউন্টস পেবল নাই জন্য ওখানে কোনো ব্যালেন্স নাই নাকি? অ্যাকাউন্টস পেয়েবল আমাদের এখানে কোনো ব্যালেন্স নাই, হ্যাঁ। যেহেতু দেখেন ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড ওয়াজ সিমিলার। utilities expense, যদি আপনারা টি অ্যাকাউন্টস করে থাকেন, টি অ্যাকাউন্টস ওয়াজ ইউর হোমওয়ার্ক। তার কত ইতে ছিলাম না, দুঃখের বিষয় একটু মিস হয়ে গেছে। ক্লাসরুমে আমি দিয়ে দিছি ওই ঠিক হোমওয়ার্কের আছে, ইয়েগুলো ক্লাসরুমে দিয়ে দিই, সো ইউ প্লিজ চেক দেয়ার। দেখা ইনশাআল্লাহ। হয়েছে সবার? স্যার একটু 1 মিনিট লাগবে। স্যার হয়ে গেছে। আচ্ছা, interest expense, আচ্ছা এখন দেখেন, সো আমাদের রেকর্ডিং প্রসেস ইজ ডান। তাহলে আমরা যেটা করেছিলাম, we know that there are three basic activities of accounting. একটা ছিল হচ্ছে যে টু আইডেন্টিফাই, তারপর হচ্ছে টু রেকর্ড, অ্যান্ড দেন থার্ড অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের টু কমিউনিকেট, হ্যাঁ, এবং কমিউনিকেট ইনফরমেশন থ্রু ফাইন্যান্সিয়াল রিপোর্টস। তাহলে আমরা এখন যে ট্রায়াল ব্যালেন্সটা করলাম, সেখান থেকে যে রেজাল্ট আসলো, এখান থেকে আমরা উই ক্যান প্রিপেয়ার আওয়ার ফাইনাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অর ফাইনাল রিপোর্টস। ওকে, হুম। তাহলে এখানে যে অ্যাকাউন্ট গুলো আছে, সো ট্রায়াল ব্যালেন্সকে আমরা অনেক সময় বলি যে সামারি অফ অ্যাকাউন্টস, অল অ্যাকাউন্টস। দেখেন এখানে আমরা যতগুলো ট্রানজেকশন হয়েছে, সেই ট্রানজেকশন সামারি হচ্ছে বেসিক্যালি দিস ট্রায়াল ব্যালেন্স। তো এখানে সব ধরনের অ্যাকাউন্ট আছে, দেখেন ক্যাশ অ্যাকাউন্ট, ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নোটস পেবল। তাহলে এখান থেকে at the end of the accounting period we can prepare our financial statements. So financial statements আমরা বলেছিলাম it includes income statement, owner's equity statement, balance sheet, cash flow statement, notes and disclosures. ওকে, তাহলে আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্সের যে আইটেম গুলো আছে, এখান থেকে উই ক্যান ডু দিস স্টেটমেন্টস। ইনকাম স্টেটমেন্ট করতে পারবো আমরা, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে পারবো, এবং ব্যালেন্স শিট করতে পারবো। ওকে, তাহলে দেখেন এখানে আমরা ইনকাম স্টেটমেন্ট, আমরা জানি ইনকাম স্টেটমেন্টে কোন আইটেম গুলো যায়, রেভিনিউ এবং এক্সপেন্স গুলো। তাহলে আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্সের যে রেভিনিউ এক্সপেন্স আইটেম গুলো আছে, এগুলো নিয়ে উই ক্যান প্রিপেয়ার আওয়ার ইনকাম স্টেটমেন্ট। অ্যান্ড ওনার সিকিউরিটি স্টেটমেন্টে কোনগুলো যায়, যেগুলো হচ্ছে উই নো যে ক্যাপিটাল, ড্রয়িংস, আর হচ্ছে নেট প্রফিট অথবা নেট লস। সো এগুলো দিয়ে আমরা উই ক্যান প্রিপেয়ার আওয়ার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। অ্যান্ড দেন ব্যালেন্স শিট ইজ দ্য রিফ্লেকশন অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ আমাদের ব্যালেন্স শিটে থাকবে হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। ওকে, এখন আমরা এখান থেকে দেখি, লেটস সে সি যে আমাদের কোন আইটেম গুলো কোন স্টেটমেন্টে যাওয়ার কথা। আচ্ছা, ক্যাশ অ্যাকাউন্ট, এটা কোথায় যাওয়ার কথা? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। ক্যাশ ইজ অ্যাসেট অ্যাকাউন্ট, তাই না? অ্যাসেট, অ্যাসেট হচ্ছে যাবে হলো ব্যালেন্স শিট। হ্যাঁ, ব্যালেন্স শিট। আচ্ছা, তারপর হচ্ছে ওনার্স ক্যাপিটাল, অনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, হ্যাঁ, গুড। তারপরে নোটস পেয়েবল। ব্যালেন্স শিট। নোটস পেয়েবল আগে কি আইটেম সেটা একটু দেখি, এটা হচ্ছে লাইবিলিটি আইটেম, যেগুলো পেয়েবল হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি যাবে হচ্ছে ব্যালেন্স শিটে। balance sheet, হ্যাঁ, ইকুইপমেন্ট, it's a asset, ইকুইপমেন্ট, অ্যাসেট, ব্যালেন্স শিট, হ্যাঁ। balance sheet, তারপরে রেন্ট এক্সপেন্স, এক্সপেন্স স্টেটমেন্ট। এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট। income statement, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি আইএস, ইনকাম স্টেটমেন্ট।
তারপরে সাপ্লাইজ, ইনকাম স্টেটমেন্ট। এটা ইনকাম স্টেটমেন্ট। সাপ্লাইজ ইজ অ্যাসেট, Asset balance sheet. সাপ্লাইজ অ্যাসেট। সাপ্লাইজে যে অংশটুকু ব্যবহার হয়েছে সেটা হলো এক্সপেন্স, কিন্তু ইনিশিয়ালি সাপ্লাই ইজ ইউর অ্যাসেট, অ্যাসেট হচ্ছে ব্যালেন্স শিটে যাবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, It is Expense, income statement. এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট। অ্যাকাউন্টস পেয়েবল, Liability. ব্যালেন্স শিট। অ্যাকাউন্টস রিসিভেবল, Balance sheet. এটা ব্যালেন্স অ্যাসেট। শিট। রিসিভেবল আছে অ্যাসেট, ব্যালেন্স শিট। সার্ভিস রেভিনিউ, Income ইনকাম statement. স্টেটমেন্ট। রেভিনিউ, Revenue. রেভিনিউ হলে এটা যাবে হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্ট। ওনার্স ড্রয়িংস, It is Owner's income statement. ওনার্স equity. ইকুইটি স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ইউটিলিটিজ এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্ট। এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট। যত এক্সপেন্স আইটেম গুলো দেখেন, হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট। তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট। স্যালারিজ ওয়েজেস এক্সপেন্স, এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট। তাহলে এখান থেকে আমরা এগুলো তো করতে পারবো নাকি, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। আচ্ছা, এখন একটু বলে দেই যে এইখান থেকে যদি আপনি ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করেন, কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো কি? যেমন দেখেন, আপনি এখানে সাপ্লাইজ ব্যালেন্স হচ্ছে 14,1450, হ্যাঁ, তাহলে সাপ্লাইজ অ্যাসেট আপনি দেখাচ্ছেন ব্যালেন্স শিটে কত টাকা, যদি ব্যালেন্স শিট করেন 1450 টাকা। 50 টাকা। আচ্ছা, এইটা কি আপনি যখন কিনেছিলেন তখন ব্যালেন্স ছিল না এটা 1450? হ্যাঁ, যখন কেনা হচ্ছিল আমার একটা যখন ট্রানজেকশন হয়েছিল সাপ্লাইজ, এই যে আমি ট্রানজেকশন 5-এ পেইড 1450 ফর সাপ্লাইজ, তাহলে আমি এটা জার্নাল দিয়েছিলাম যে সাপ্লাইজ ডেবিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাশ ক্রেডিট। তারপরে এখান থেকে আমি যখন টি অ্যাকাউন্টসটা করেছিলাম, তাই না, হুম সাপ্লাইজের টি অ্যাকাউন্টস করেছিলাম, তার মানে সেখান থেকে আমার ব্যালেন্স আসছে 1450, যেটা আমি ট্রায়াল ব্যালেন্সে পেয়েছি, এই যে সাপ্লাইজ 1450। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার সাপ্লাইজ অ্যাসেটটা কি সারা জীবন থাকবে, বা No, যেই পরিমাণ, এটা যেই খরচ হবে। যেই পরিমাণ সাপ্লাইজ অ্যাসেট কিনা হয়েছিল, অ্যাসেটটা হচ্ছে ইজ কল্ড ডেফার্ড এক্সপেন্স, কারণ এই অ্যাসেটটা করা হয় ফিউচারে বেনিফিটের জন্য, এই জন্য এগুলো অ্যাসেট হয়। আচ্ছা, বাট অ্যাসেটের তো একটা ইউজফুল লাইফ আছে, অর্থাৎ এই অ্যাসেটটা আমি ব্যবহার করে ফেলবো, তাহলে ব্যবহার করে গেলে অ্যাসেট কিন্তু কমে যাবে, এবং যেটুকু অংশ আমি ব্যবহার করে ফেলছি দ্যাট উইল বি এক্সপেন্স। ওকে, ডেপ্রিসিয়েশন হিসাবে। না, এই সাপ্লাইজে ডেপ্রিসিয়েশন হয় না, ডেপ্রিসিয়েশন হয় নর্মালি লং লিভড অ্যাসেট, যেগুলো ইউজফুল লাইফ মোর দেন 1 ইয়ার। যেমন আমি বলি ইকুইপমেন্টের ক্ষেত্রে 11,000 টাকা দিয়ে আমি যখন ইকুইপমেন্ট কিনেছিলাম, সো দ্যাটস মাই অ্যাসেট। আচ্ছা, এইখানে ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন হবে। এখন মনে করেন ইকুইপমেন্টের এটা যদি ইউজফুল লাইফ লেটস সে 2 ইয়ার্স হয়, আর আমাদের যদি এখন, যখন কেনা হয়েছিল তখন হচ্ছে 11,000 টাকা দিয়ে কিনেছিলাম, লেটস সে আমাদের এখানে একটা ইকুইপমেন্টের ট্রানজেকশন ছিল, দেখেন, পেইড 11,000 টাকা ক্যাশ টু বাই ইকুইপমেন্ট, তখন ইকুইপমেন্ট ডেবিট করেছিলাম আর credit ক্যাশ ক্রেডিট করেছিলাম। করেছিলাম। হ্যাঁ, তার মানে আমি যখন ইকুইপমেন্ট অ্যাসেটটা কিনছি, তো অ্যাসেটটা কেনার সময় হচ্ছে ছিল এটা ডেবিট, তাই না, অ্যাসেট কেনার সময় ছিল ডেবিট। ওকে, তাহলে এখন দেখেন, আমি যখন ইকুইপমেন্ট এখানে টি অ্যাকাউন্টস করেছি, টি অ্যাকাউন্টস থেকে আমার ট্রায়াল ব্যালেন্স আসছে হলো 11,000 টাকা। বাট ইকুইপমেন্টের যদি একটা ইউজফুল লাইফ থাকে এবং ইট ইজ লিমিটেড, লাইক লেটস সে 2 ইয়ার্স, তাহলে 2 ইয়ার্স মিনস হলো পার ইয়ারে 12 মান্থস ইন্টু 2 ইয়ার্স এর জন্য হচ্ছে 24 মাস। এখন দেখেন আমরা যে মাসটা শেষ করলাম ট্রানজেকশন, তাহলে 1 মাস কি শেষ হয়েছে না আমাদের? জি। 24 মাস থেকে ইকুইপমেন্ট 1 মাস, 1 মাসের বেনিফিট আমরা নেওয়া হয়েছে না, 1 মাস ব্যবহার করা হয়েছে না। এখন তাহলে শেষ। এটাকে যদি আমরা 11,000 টাকা যদি ইকুইপমেন্টটাকে ডেপ্রিসিয়েট করি বাই 12 মান্থস, তার মানে পার মান্থের জন্য এখন ডিভাইড বাই 24, অর্থাৎ পার মান্থের জন্য 458 টাকা ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে এই পরিমাণ অ্যাসেটটা কি কমবে না, যে এই পরিমাণ অ্যাসেট আমি ব্যবহার করেছি? হ্যাঁ, এটা খরচ হয়ে যাবে, হ্যাঁ, এক্সপেন্স। তো এক্সপেন্স হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখন ইফ আই ডোন্ট পাস এনি অ্যাডজাস্টিং ইন্টারেস্ট ফর মাই প্রিপেইড, ফর মাই ইকুইপমেন্ট এক্সপেন্স, সরি, ফর মাই ইকুইপমেন্ট, অর্থাৎ ডেপ্রিসিয়েশন ফর ইকুইপমেন্ট, তাহলে আমার কিন্তু অ্যাসেটটাকে ওভারস্টেট করা হচ্ছে, কারণ আমি ব্যালেন্স শিটে এখন অ্যাসেট দেখাবো 11,000 টাকা, আসলে 11,000 টাকার অ্যাসেট তো নাই, তাহলে আমাকে এটাকে কমানোর জন্য একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তার মানে আমরা এখানে আফটার ট্রায়াল ব্যালেন্সের পরপরই আমরা ইনকাম স্টেটমেন্ট বা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো আমরা করতে পারবো না, তার আগে আমাদেরকে নিড টু চেক যে আমাদের অ্যাকাউন্টে কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে কিনা। ঠিক আছে,
সো ইন নেক্সট চ্যাপ্টার আমাদের যে পরের চ্যাপ্টারটা আছে, সো পরের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 3, দ্যাট ইজ অ্যাবাউট অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তাহলে ওইখানে আমরা আরো ডিটেলসে দেখবো। বাট এখন এখানে বুঝতে পারছেন যে কেন আমাদের why is adjusting entries necessary for us? জি তাহলে স্যার, এটা না, স্যার আমরা যারা এর আগে জয়েন করি নাই, জি একটু যদি স্লাইড গুলো প্রথম থেকে দেখাতেন, একটু স্ক্রিনশট নিয়ে নিতাম স্যার। স্লাইড গুলো আমাদের ক্লাসরুমে দেয়া আছে, হ্যাঁ, বা ওই যে যারা ক্লাসরুমে অলরেডি অ্যাড আছে তাদের সাথে আপনি একটু স্লাইড গুলো ইয়ে করে নেন, কারণ এখন তো অলরেডি দিস আর মাই 6 নাম্বার ক্লাস। আমি এখন আপনাকে তো 6টা ক্লাসের ইয়া দেখাইতে পারবো না। শুধু এই ম্যাথটার কথা বলছি স্যার। এই যে দেখা যাচ্ছে না এটা, হ্যাঁ, শুরু থেকে স্যার। শুরু থেকে এই যে হচ্ছে কোয়েশ্চেন ইয়ারটা হচ্ছে এটা, এই যে হ্যাঁ হ্যাঁ, বুঝতে এক্সারসাইজ বাইরে। থ্যাংক ইউ স্যার। আর যারা হয়তো পরে ইয়ে করছেন আপনারা ওই রেকর্ডিংস গুলো ক্লাস সেকশনে যোগাযোগ করে নিয়ে নিন। ঠিক আছে স্যার। আচ্ছা, সো এম আই ক্লিয়ার অ্যাবাউট দিস, যে আমরা ট্রায়াল ব্যালেন্সের পরে অ্যাডজাস্টিং এন্ট্রিজ করে দেন উই ক্যান ডু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টার ইজ চ্যাপ্টার 3 অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ওখানে দেখবো। তার স্যার আগে জি, স্যার প্রবলেম 2-1 এ একটা এন্ট্রিতে একটু প্রবলেম ছিল। হ্যাঁ 2-1 এখন আমি করে দিব, এই যে এখন করে দিব আপনাদেরকে। এটা হোমওয়ার্ক ছিল, যারা করেছেন তারা তো করছেন, আর যারা করেন নাই আমি তাদেরকে এটা সলিউশন করে দিচ্ছি এখন। আচ্ছা, দেখা যাচ্ছে আমার এই প্রবলেম 2-1টা? জি স্যার। Yes, sir. ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হোমওয়ার্ক ছিল, কতজন করতে পেরেছেন? এখানে কি হ্যান্ড রেইজ করার সুযোগ আছে? মানে দেখা যায় হ্যান্ড রেইজ, জুমে কি দেখা যায় হ্যান্ড রেইজ করার অপশন আছে? দেখা যাচ্ছে না। হ্যান্ড রেইজের অপশন অপশন আছে, নেই। আছে আছে। তাহলে একটু দেখি হ্যান্ড রেইজ করেন তো, একটু খুঁজে দেখেন তো, তাহলে আমি একটু দেখি কয়জন করা হয়েছে, হোমওয়ার্ক গুলো ঠিক মতো করছে কিনা। কারণ আমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে টোটালি একটা ম্যাথমেটিক্যাল কোর্স অথবা প্র্যাকটিস বেসড কোর্স। হুম। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আমাদের ক্লাসটা করতে কন্টিনিউ করতে সুবিধা হবে। আচ্ছা, হ্যান্ড রেজ যদি না থাকে অসুবিধা নেই, আপনারা, আমি হ্যান্ড রেজের অপশন দেখতে পাচ্ছি না, আপনারা একটু তাহলে এখানে মেসেজে লিখতে পারেন কয়জন করেছেন। ওকে, সো তো যারা তেমন করবেন তারা শুধুমাত্র ইয়েস লিখলেই হবে। গত ক্লাসে স্যার লাস্ট পর্যন্ত ছিলাম না, বলতে পারি না। আচ্ছা, যারা হচ্ছে ওই করেছেন, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই করেছেন। ইফতেখার করেছেন, রিন্টু রয় করেছেন, সুমাইয়া, সৌহার্দ্য করেছেন, শাহরিয়ার, সঞ্জিদা গল্প করেছেন, মহুয়া করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যারা করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আপনারা মিলিয়ে নেন, আর বাকি যারা করা হয়নি এটা একটু ফার্স্ট ডু এ জার্নাল এন্ট্রিজ, ডু এ টেবিল লাইক দিস, এখানে আমরা প্রথমে জার্নাল গুলো এটা করব।
তোমার নবী বলো না গিয়ে। লেখা আছে না? স্যার। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে হজ ডিস গলফ কোর্স ওয়াজ ওপেন অন মার্চ 1 বাই ইয়ান হজ। The following events and transactions occurred during March, amounts in thousands. সো এখানে একটা গলফ কোর্সের বিজনেস স্টার্ট করা হয়েছে, অর্থাৎ যারা কাস্টমার তারা হচ্ছে গলফ খেলবে এবং এখান থেকে রেভিনিউ জেনারেট হবে। সো এখানে ট্রানজেকশন গুলো হচ্ছে মার্চ 1, invested 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। ওকে, ফার্স্ট অফ অল ইনস্ট্রাকশন হচ্ছে জার্নালাইজ দ্য মার্চ ট্রানজেকশনস। এই অ্যাকাউন্টগুলোকে আমাদেরকে জার্নালাইজ করতে বলেছে। তাহলে ফার্স্ট ট্রানজেকশন হচ্ছে ইনভেস্টেড 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। ওকে, সো ওনার 20,000 টাকা ক্যাশ ইনভেস্ট করেছে বিজনেসে। হোয়াট ইজ দ্য জার্নাল এন্ট্রিজ ফর দিস? ক্যাশ ডেবিট ক্যাশ ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, যদি আমরা একটু আমাদের আবার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা চিন্তা করি, অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ওকে, সো ফর দিস যে ওনার ইনভেস্টেড করেছে ক্যাশ টাকা বিজনেসে, তাহলে আমাদের পরিবর্তনটা কি হচ্ছে? অ্যাসেট সাইডে ক্যাশ অ্যাসেট বাড়ছে, আর অন দ্য আদার সাইড ওনার্স ইকুইটি। ওনার সিকিউরিটি ক্যাশ বাড়তেছে, অ্যাসেট বাড়বে ক্যাশ, আর এদিকে ক্যাপিটাল হচ্ছে লায়াবিলিটি। ক্যাপিটাল আছে ওনার সিকিউরিটি, নট ওনার সিকিউরিটি, সরি। স্যার মনে হয় ক্লাসে নাই। এটা শব্দ হচ্ছে কিসের? সরি, সো আই থিঙ্ক আই ওয়াজ ডিসকানেক্টেড ফর এ হোয়াইল। এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আবার স্ক্রিন শেয়ার দেখা করতেছি। যাচ্ছে না। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। জি, আমি শেয়ার করছি। এখন দেখতে পাচ্ছেন? এখন জি আচ্ছা স্যার, স্যার, শুনতে পাচ্ছি। সব গল্প তো করুন। এখন দেখতে পাচ্ছেন না সবাই? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, সো তাহলে ফার্স্ট ট্রানজেকশনটা আমরা এখানে ডিসকাস করছিলাম যে ওনার 20,000 টাকা ক্যাশ ইনভেস্ট করেছে। তাহলে অ্যাসেট সাইড আমাদের ক্যাশ অ্যাসেট ইনক্রিজ হয়েছে। ওটাও সো তো মাল্টিপ্লাই অ্যাসেট যদি ইনক্রিজ হয়, উই নো অ্যাসেট অ্যাকাউন্ট ইজ ডেবিট, আর ওনার মাল্টিপ্লাই সিকিউরিটি ইনক্রিজ হচ্ছে বাই ক্যাপিটাল। সো ক্যাপিটাল ওনার সিকিউরিটি যদি বাড়ে তাহলে ওনার সিকিউরিটি ক্রেডিট। সো দেয়ার আর টু অ্যাকাউন্টস ফর আস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট and owners equity account. ওনার্স ইকুইটি না, ওনার্স ক্যাপিটাল হবে আর কি, ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। স্যার।
20,000 each. Okay, so move to the next transaction. March 3, purchase Rainbow Golf Land. এই যে দেখেন আমাদের বিজনেসটা ছিল একটা গলফ কোর্স করব আমরা, তো তার জন্য একটা গলফ ল্যান্ড কিনা হয়েছে ফর 15,000 টাকা ক্যাশ। ওকে, সো দ্য প্রাইস কনসিস্ট অফ ল্যান্ড, এই টাকার মধ্যে আমাদের ল্যান্ড কিনেছি, বিল্ডিং কিনেছি $2,000 এবং ইকুইপমেন্ট হচ্ছে গলফ খেলার জন্য ইকুইপমেন্ট কেনা হয়েছে 1,000 টাকা। মেক ওয়ান কম্পাউন্ডিং এন্ট্রি, একটা কম্পাউন্ডিং এন্ট্রি করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের তিনটা অ্যাসেট কেনা হয়েছে, একটা হচ্ছে ল্যান্ড, বিল্ডিং আর ইকুইপমেন্ট। তাহলে যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দিস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, তাহলে অ্যাসেট সাইডে আমাদের কি বাড়ছে? 1200 ল্যান্ড অ্যাসেট বাড়ছে, জি, বিল্ডিং অ্যাসেট বাড়ছে, তারপরে ইকুইপমেন্ট অ্যাসেট বাড়ছে, আবার এগুলো কেনা হয়েছে কি দিয়ে? ক্যাশ টাকা দিয়ে। টাকা দিয়ে। ইট মিনস ক্যাশ টাকা, ক্যাশ অ্যাসেট কমছে। তাহলে স্যার ল্যান্ড ওয়াজ, অ্যাসেট, হ্যাঁ all are fixed assets, land, building and equipment, fixed হ্যাঁ asset. ফিক্সড অ্যাসেট বলছি কারণ হচ্ছে এগুলো ইউজফুল লাইফ নরমালি মোর দেন 1 ইয়ার। জি। এখন আমরা কোনো কিছু ক্লাসিফিকেশন করব না যে ফিক্সড অ্যাসেট নাকি কারেন্ট অ্যাসেট, এগুলো ক্লাসিফিকেশন করতে হবে আমাদের রিপোর্টিং ডেটে যখন ব্যালেন্স শিট প্রিপেয়ার করছি তখন। এখন জার্নালের জন্য উই ডোন্ট নিড এনি ক্লাসিফিকেশন। আচ্ছা, বিল্ডিং, তাহলে এখানে দেখেন আমাদের আহ, শুধুমাত্র অ্যাসেট সাইডেই পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে তিনটা অ্যাসেট বাড়ছে, ল্যান্ড অ্যাসেট, বিল্ডিং Land, অ্যাসেট এবং ইকুইপমেন্ট অ্যাসেট। আর land একটা debit. অ্যাসেট কমছে, দ্যাট ইজ ক্যাশ অ্যাসেট। ওকে, সো নাও থিঙ্ক অ্যাবাউট দ্য ডেবিট ক্রেডিট ফর্মুলা। ডেবিট Land মিন্স কি, যে যদি অ্যাসেট ইনক্রিজ হয় তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট কি হবে? ডেবিট হবে। debit. আর যদি অ্যাসেট ডিক্রিজ হয়, ক্যাশ Credit. অ্যাকাউন্ট, হ্যাঁ ক্যাশ ডিক্রিজ হচ্ছে, তাহলে অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট। তাহলে এখানে কিন্তু আমাদের কয়টা অ্যাকাউন্ট? দেয়ার আর 4 অ্যাকাউন্টস। Four account, তাহলে it's a জি, compound. Land. Land ল্যান্ড debit. অ্যাকাউন্ট ডেবিট, তারপরে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, and cash account credit. It's 12,000, 2,000 and And 1,000. one- So altogether 15,000. সবগুলো মিলে ক্যাশ গুলো 15,000। আচ্ছা, এখন দেখেন এইখানে বলছে যে মেক ওয়ান কম্পাউন্ডিং এন্ট্রি। ওয়াই? কারণ এখানে মোর দেন ওয়ান ডেবিট অথবা মোর দেন ওয়ান ক্রেডিট। হ্যাঁ, যদি আমরা বলছিলাম আগের ক্লাসে যে সিম্পল এন্ট্রি হচ্ছে যখন একটা ডেবিট অথবা একটা ক্রেডিট থাকবে, আর যদি মোর দেন ওয়ান ডেবিট অথবা মোর দেন ওয়ান ক্রেডিট থাকে তাহলে কি হবে? কম্পাউন্ডিং এন্ট্রি। Compounding entry. But the thing is, summation of debit side must be equals to the summation of credit side. স্যার, আমরা যখন হলো জি, এসএসসি ইন্টারমিডিয়েট যখন পড়তাম, এগুলা একটা করে নিচে নারেশন দিতাম, ওই যে হ্যাঁ ওই জার্মান যে করে। এক্সপ্লেনেশনসটা দিতেও পারেন যদি কোশ্চেনে চায়, আর যদি বলে যে অমিট এক্সপ্লেনেশন, তা তখন হচ্ছে আপনি না দিলেও হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এখানে এক্সপ্লেনেশন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম কি দেওয়া যেত এখানে এক্সপ্লেনেশনটা, অর্থাৎ আমরা যে নারেশনটা ট্রানজিশন, হ্যাঁ ট্রানজিশনটাই আমরা দিতাম যে যে পারচেজ ল্যান্ড, বিল্ডিং ল্যান্ড অ্যান্ড বাবদ ইকুইপমেন্ট এত ফর টাকা। ক্যাশ। হুম, Purchase এটাই land, building and equipment for cash. এটাই। Yeah. আচ্ছা, now move to the next one. Paid advertising expense 900 টাকা। মার্চ তাহলে what is the impact of this on equation? Asset এটাতে কি হবে? ক্যাশ, ক্যাশ কমে যাবে। Okay, paid 900 টাকা ক্যাশ, তাহলে অ্যাসেট সাইডে আমার ক্যাশ অ্যাসেট কমে যাচ্ছে তাই তো, লেস হয়ে যাচ্ছে। আর ইন্স্যুরেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তাহলে এক্সপেন্স হচ্ছে ওনার সিকিউরিটি, তাহলে ওনার সিকিউরিটি কলামে আমি এক্সপেন্স লিখবো এবং এক্সপেন্স হচ্ছে আমার লেস করে দিব, ওনার সিকিউরিটিকে কমাচ্ছে, লেস। তাহলে নাও থিঙ্ক অ্যাবাউট যে উইচ অ্যাকাউন্ট ইজ ডেবিট।
এক্সপেন্স হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ওনার সিকিউরিটিকে কমাই হ্যাঁ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এক্সপেন্স হলো ওনার সিকিউরিটিকে কমাই দিচ্ছে। আমরা বলছি যে ওনার সিকিউরিটি যদি কমে যায় তাহলে ডেবিট, আর ক্যাশ অ্যাসেট কমে যাচ্ছে তাহলে ক্যাশ অ্যাসেট যদি ক্রেডিট। কমে যায় অ্যাসেট ক্রেডিট। হ্যাঁ, সো দ্য টু অ্যাকাউন্টস আর হিয়ার, একটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। What was the amount? 900. Okay, so the next one is paid cash 600 টাকা for 1 year insurance policy. আচ্ছা, এটা তাহলে আমি এটা একটু মার্ক করে রাখছি কারণ এটা একটু এক্সপ্লেনেশন করতে হবে, আপনাদেরকে বুঝাইতে হবে এইটা আর এই ট্রানজিশনটা। আচ্ছা, ফার্স্ট অফ অল হোয়াট ইজ ইন্স্যুরেন্স পলিসি? আমরা লাইফ ইন্স্যুরেন্সের সাথে কি পরিচিত আছি সবাই? লাইফ ইন্স্যুরেন্স তো বুঝি। হ্যাঁ, অথবা নন লাইফ ইন্স্যুরেন্স, মনে করেন আপনার একটা গাড়ি আছে, সেটা একটা ইন্স্যুরেন্স করলেন, কার ইন্স্যুরেন্স। তাহলে হোয়াট ইজ দ্য থিং? ইন্স্যুরেন্সে কি হয়? নর্মালি ইটস এ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস। এক পার্টি হচ্ছে যে বেনিফিশিয়ারি, অর্থাৎ যদি আমার লাইফ ইন্স্যুরেন্স করা হয় তাহলে আমি হচ্ছে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি, আমি একটা পার্টি, আরেকটা হলো ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে আমি যে বেনিফিশিয়ারি আছে সে কি করে, সে হলো ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয়। হ্যাঁ, আর অন দ্য আদার সাইড আরেকটা পার্টি যে ইন্স্যুরেন্স কোম্পানি, হি takes the responsibility, he takes the risks of my property। অথবা লাইফের তো আর রিস্ক নিতে পারবে না। লাইফের ক্ষেত্রে যদি আপনার কেউ মারা যাওয়ার পরে কোনো যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় বা ফাইন্যান্সিয়াল লস হবে, সেটা হয়তো কম্পেনসেট করে দিতে হবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, অন্যান্য যেই ইন্স্যুরেন্স গুলো আছে, যেমন নন লাইফ ইন্স্যুরেন্স, এটা গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে, কার ইন্স্যুরেন্স হতে পারে, বাড়ির ইন্স্যুরেন্স হতে পারে, তা সেখানে কি করতে পারবে, সেখানে আবার আপনাকে ক্ষতিপূরণ দিতে পারবে। ঠিক আছে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিবে, আর ইন রিটার্ন ইউ আর পেইং ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে এখন নর্মালি যেটা হয় যে প্রিমিয়াম ইজ পেইড মান্থলি। হ্যাঁ, মান্থলি আমি প্রিমিয়াম দিলাম আর এই মাসে বেনিফিটটা দিলাম। লেটস সে আমি এখন হলো মার্চ মাস, তাহলে মার্চ মাসের জন্য একটা ইন্স্যুরেন্স করছি এবং মার্চ মাসের প্রিমিয়ামটা দিয়েছি। তাহলে মার্চ মাসে যদি ইফ দেয়ার ইজ এনি ড্যামেজ টু মাই প্রপার্টি, তখন কি করবে, ইন্স্যুরেন্স কোম্পানি উইল মেক ইউ দ্য কম্পেনসেশন। তাহলে এটা হচ্ছে খরচ। হ্যাঁ, কারণ বেনিফিটটা আমি নিয়েছি। আর এখানে করা হয়েছে কি, যে 1 year ইন্স্যুরেন্স পলিসি একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এটা 1 বছরের দেওয়া হয় স্যার, এটা 1 মাসের ইয়ে করতে হবে। হ্যাঁ, 1 বছরের দেওয়া হয়েছে 600 টাকা। তাহলে দেখেন, আমরা যদি বলি তাহলে মান্থলি হচ্ছে কত আসে, নর্মালি 50 টাকার মতো আসে। 50 টাকা। তাহলে আপনি কিন্তু 50 টাকা দিলে এটা এক্সপেন্স হতো, কারণ কি আপনি 1 মাস শেষ হয়ে গেছে, আপনি বেনিফিট নিয়ে ফেলছেন। ঠিক আছে, বাট এখানে অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে, তো এটাকে আমরা বলি প্রিপেইড এক্সপেন্স। এটা আমাদের সম্পদ। যে খরচটা আমরা অগ্রিম করি সেটাকে বলা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। অ্যাসেট আচ্ছা, হিসেবে ট্রিট করবে। অ্যাসেট। হ্যাঁ, প্রিপেইড এক্সপেন্স ইজ নট ইউর এক্সপেন্স, রাদার ইটস ইউর অ্যাসেট। কেন? অ্যাসেটের ডেফিনেশন হচ্ছে অ্যাসেট মিন্স প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট। প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট, তার মানে এই যে খরচের যেখান থেকে আপনি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবেন, সেটাই হলো আপনার অ্যাসেট। তাহলে আমি যে খরচটা অগ্রিম করলাম, এখান থেকে এই খরচের বেনিফিটটা কি আমি ফিউচারে পাচ্ছি না? এটাকে অনেক সময় আমি ডিফার্ড এক্সপেন্স বলি। তাহলে দ্যাটস ওয়াই ইজ মাই অ্যাসেট নট এক্সপেন্স। যদি আমি 1 মাসের ইন্স্যুরেন্সের টাকা দিতাম তাহলে কিন্তু আমি এক্সপেন্স হিসেবে ওনার সিকিউরিটি কলামে লিখতাম, কিন্তু যেহেতু আমি 1 বছরের টাকা দিয়ে দিচ্ছি, দ্যাটস ওয়াই ইটস মাই অ্যাসেট। কারণ আপনি দেখেন ফিউচার ইকোনমিক বেনিফিট 12 মাস ধরে আমি এই ইন্স্যুরেন্সের বেনিফিটটা নিব, ওয়ান থিং। আরেকটা হচ্ছে যদি আমি বেনিফিট না নিই তাহলে কি করতে পারবো, আমি টাকা, আমি যদি কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিই তাহলে আমি টাকা রিফান্ড পাবো না। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ইটস কল অ্যাসেট। আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, যেমন মনে করেন আমাদের বাসা বাড়িতে যারা ওই যে ইলেকট্রিসিটি ইউজ করি বা গ্যাস ইউজ, ইলেকট্রিসিটির ক্ষেত্রে নর্মালি 2 ধরনের ইয়া থাকে, একটা হচ্ছে প্রিপেইড আর একটা হলো পোস্ট পেইড। আচ্ছা,
পোস্টপেইড মানে হলো যে আপনি সারা বছর সারা মাস ইউজ করছেন, তারপরে সে একটা বিল আসছে আপনার কাছে, ওই বিলের টাকা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, যখন বেনিফিটটা নিয়ে ফেলেন সারা মাসে, পোস্টপেইড করেন, তখন কিন্তু সেটা আপনার ইউটিলিটিস এক্সপেন্স হয়। আচ্ছা, আর তার আগে যদি প্রিপেইড হয় তাহলে কি করেন, আপনি রিসার্চ করেন তারপরে ব্যবহার করেন। তাহলে যখন ব্যবহার অ্যাডভান্স করতে রিসার্চ পারি। করতেছেন, অ্যাডভান্স রিসার্চ করছেন, তখন কি সেটা এক্সপেন্স হচ্ছে কিনা, নাকি সেটা অ্যাসেট হচ্ছে? অ্যাসেট হচ্ছে। ওটা অ্যাসেট হয়। অ্যাসেট হচ্ছে। হ্যাঁ, অ্যাডভান্স যখন আমি পেমেন্ট করে ফেলছি বিফোর গেটিং দ্য বেনিফিট, সো দ্যাটস মাই অ্যাসেট। কারণ কি, ফিউচার ইকোনমিক বেনিফিট, আমি ওই যে 1 মাস ধরে কি করতে পারবো, ইন্স্যুরেন্সে ইলেকট্রিসিটি সুবিধা ইউজ পাবো। করতে পারবো। হ্যাঁ, অথবা আমার মোবাইলের ক্ষেত্রে দেখেন, মোবাইল বিল যেটা, যাদের প্রিপেইড সিম, আমরা কি করি, আগে মোবাইলের টাকা রিসার্চ করি তারপরে বেনিফিট ইউজ করি। তাহলে যখন রিসার্চ করছেন তখন কিন্তু সেটা আপনার অ্যাসেট, নট এক্সপেন্স। এক্সপেন্স হবে যখন আপনি ব্যবহার করে ফেলছেন, টক টাইম গুলো ইউজ তখন খরচ করছেন করবো। অথবা। জি। হুম। স্যার তাহলে এটা তো এটা আমরা 1 মাসের ক্ষেত্রে কি হবে, 1 মাস আর ওইটা 1 বছর? 1 মাসের আমাদের এখন জেনারেল জার্নাল দিতে হবে, নট অ্যাডজাস্টিং এন্ট্রিস। এখন আমরা যখন 6 তারিখে রেকর্ড করব, তখন শুধুমাত্র আমরা প্রিপেইড। এইটাকে, হ্যাঁ, অ্যাসেট হিসেবে রেকর্ড করে ফেলবো। তারপরে আপনি আবার যখন মাস শেষে, অর্থাৎ মার্চের 31 তারিখে আবার যখন অ্যাডজাস্টমেন্ট করবেন, তখন আপনি কি ওই 1 মাসের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, তখন এটাকে 1 মাসের খরচ দেখাইতে হবে আর অ্যাসেটটাকে 1 মাসের অ্যামাউন্টে কমাইতে হবে। সো দ্যাট ইজ অ্যান ওকে স্যার। অ্যাডজাস্টিং এন্ট্রিস রাইট নাও। এখন আমাদের শুধু জেনারেল জার্নাল এন্ট্রি করতে হবে। সো এখন দেখেন, আমরা যদি এই জার্নাল থেকে, তাহলে এটার কি হবে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, বলেন তো? অ্যাসেট বাড়বে স্যার। অ্যাসেট বাড়বে। তাহলে ক্যাশ অ্যাসেট কমে যাচ্ছে, যেহেতু আমি 600 টাকা পেমেন্ট করছি। আর প্রিপেইড, প্রিপেইড ইন্স্যুরেন্স। হ্যাঁ, প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট বাড়ছে। হুম। Asset বাড়ছে। তাহলে অ্যাসেট বাড়লে আমরা বলছি কি, প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট ইজ ফর 600 টাকা। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন আমি দেখেন, যদি এখান থেকে টি অ্যাকাউন্টস করতাম, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের একটা টি অ্যাকাউন্টস হইতো না? হ্যাঁ, প্রিপেইড ইন্স্যুরেন্স তারপর, ডেবিট। হ্যাঁ, 600 টাকা। এবং এই টি অ্যাকাউন্টস এর ব্যালেন্সটা আমার যাইতো ট্রায়াল ব্যালেন্সে, এবং ট্রায়াল ব্যালেন্সে কত টাকা যাইতো, 600 টাকা। আর ট্রায়াল ব্যালেন্স থেকে এটা আবার কোথায় যেত, ব্যালেন্স শিটে, অ্যাসেট সাইডে। তাহলে অ্যাসেট সাইডে দেখাইতো অ্যাসেট হচ্ছে 600 টাকা, কিন্তু আসলে কি অ্যাসেট 600 টাকা আছে? না, 550। কারণ আপনি 1 মাস বেনিফিট নিয়েছেন, তাহলে 1 মাসের অ্যাডজাস্টমেন্ট দিতে হবে না? এই জন্য আমি বলছিলাম যে ট্রায়াল ব্যালেন্স থেকে যদি আমরা সরাসরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, তাহলে কিন্তু সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপ টু ডেট হবে না। এই জন্য উই নিড দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো দেখবো, চ্যাপ্টার 3। আচ্ছা, নেক্সট মুভ টু দিস ওয়ান, ট্রানজেকশন। মার্চ 10, পারচেসড গল্ফ ডিস্ক অ্যান্ড আদার ইকুইপমেন্ট ফর 1050 টাকা ফ্রম স্টিভেনসন কোম্পানি, পেয়েবল ইন 30 days। তাহলে হোয়াট হ্যাপেন্স টু ইউর ইকুয়েশন? ইকুইপমেন্ট কিনেছেন, তাহলে আমার অ্যাসেট বেড়েছে না, ইকুইপমেন্ট অ্যাসেট। অ্যাসেট অ্যাসেট বাড়বে, লায়াবিলিটি Liability is accountable credit. আর ব্যালিডিটি পেয়েবল বলছে, এটা পেমেন্ট করেন নাই, পেয়েবল ইন 30 days, 30 দিন পরে পে করবেন। তাহলে কি হবে, এটা লায়াবিলিটি সাইডে, Accountable আর এটা লায়াবিলিটি credit. অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে দেখেন টু অ্যাকাউন্টস, একটা হলো ইকুইপমেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমরা জানি যে অ্যাসেট যদি বাড়ে ডেবিট করব, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর লায়াবিলিটি বাড়লে ক্রেডিট করব। জি। ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট and accounts payable account credit. এখানে অ্যামাউন্ট হচ্ছে 1050।
Okay, so next one, received 1100 টাকা ক্যাশ ফর গলফ ফিস। অর্থাৎ এই যে দেখেন গলফ খেলেছে এবং তার বিনিময়ে আমরা 1100 টাকা ক্যাশ রিসিভ করেছি। দেখেন আমাদের বিজনেসটাই কি ছিল, যে গলফ কোর্স, অর্থাৎ গলফ খেলবো এবং তার বিনিময়ে আমরা রেভিনিউ করবো। তাহলে হোয়াট হ্যাপেন্স টু আওয়ার ইকুয়েশন, ক্যাশ অ্যাসেট বাড়ছে পারছে আর আর লায়াবিলিটি এই যে কমছে। গলফ ফিস, ফিজ তাহলে ফিস যে হ্যাঁ ফিজ হচ্ছে রেভিনিউ, অর্থাৎ ওনার সিকিউরিটি সাইডে রেভিনিউ বাড়ছে, ওনার সিকিউরিটি বাড়ছে। এটাকে আমরা সার্ভিস রেভিনিউ বলতে পারি। এখানে বলছে হজ রেকর্ডস গলফ ফিজ অ্যাজ সার্ভিস রেভিনিউ। ওকে, তাহলে এখানে দুইটা অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট আর হচ্ছে সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট। ক্যাশ বাড়ছে, অ্যাসেট বাড়লে ডেবিট, সার্ভিস রেভিনিউ, ওনার সিকিউরিটি বাড়ছে। ওনার ক্যাশ সিকিউরিটি বাড়লে ক্রেডিট। স্যার এটা কি গল্ফ ফি লেখা যাবে না? আমাদের এখানে মেনশন করে দিছে যে হজ রেকর্ডস গলফ ফিজ অ্যাজ সার্ভিস রেভিনিউ। ওরা এই ওরা ধরনের সার্ভিস ট্রানজেকশনের রেভিনিউ জন্য, হিসেবে কি করছে? এই ধরনের অ্যাকাউন্টের জন্য ওরা এই রেভিনিউ অ্যাকাউন্ট লেখে আর কি, সার্ভিস রেভিনিউ। এবং এখানে আচ্ছা আচ্ছা। নিচে বলে দিছে যে ইউজেস দ্য ফলোইং অ্যাকাউন্টস। ঠিক আছে, এটা একটু বলে দিই। যেমন আপনারা যখন প্র্যাকটিক্যালি আমরা জার্নাল করি, তখন কিন্তু প্রত্যেকটা কোম্পানির কিছু লিস্ট অফ অ্যাকাউন্টস থাকে, হ্যাঁ, যে এই অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্ট টাইটেল হবে, এই অ্যাকাউন্ট টাইটেলের মধ্যেই কিন্তু আপনাকে ট্রানজেকশন গুলো করতে হবে। হুম, যেভাবে ওনারা প্র্যাকটিস চাইবে ওইভাবে করতে হবে। জি, আচ্ছা তাহলে এটা হলো, কত টাকা ছিল এটা? 1100, স্যার 1100। ডেটটা মেবি 18 হবে। ও, হ্যাঁ 18, 18 মার্চ। আচ্ছা এরপর এটা হচ্ছে 19 মার্চ। আচ্ছা, sold 150 coupon books for $10 each. Uh, 4 coupons that enable the holder to play হবে, এটা পে না, play 1 round of disc golf. ওকে, যে দেখেন আমরা এখানে কুপন বিক্রি করেছি, অর্থাৎ ওই যে টিকিট বিক্রি করেছি, 150টা টিকিট, পার টিকিট 10 টাকা করে, তার মানে টোটাল 1500 টিকিট 1500 টাকা। বিক্রি সেল করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা টিকেটের মধ্যে 4টা করে কুপন আছে, দ্যাট এনেবল দ্য হোল্ডার টু প্লে 1 রাউন্ড অফ ডিস্ক গলফ। একটা কুপন দিয়ে কি করবো, এক রাউন্ড গলফ খেলা যাবে। আচ্ছা, এখন এই যে 1500 টাকা পেলাম, তাহলে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন দিস অ্যাকাউন্টিং, অন অন আওয়ার অ্যাকাউন্টিং ইকুয়েশন? ক্যাশ বাড়বে, ওনার সিকিউরিটি বাড়বে। আচ্ছা, ক্যাশ বাড়বে 1500 টাকা। আর এই যে টিকেট সেল করা হয়েছে, এইটা কি আসলে রেভিনিউ কিনা? ফার্স্ট অফ অল, আমরা যে টিকিট সেল করেছি, কিন্তু ওরা কি গলফ খেলেছে এরকম বলেছে? রেভিনিউ জন্য রিকগনাইজ করার জন্য একটা প্রিন্সিপাল আছে, দ্যাটস কল রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল। অর্থাৎ আমরা কখন রেভিনিউ রিকগনাইজ করব, কখন রেভিনিউ দেখাবো। এখানে একটা কথা বলি যে রেভিনিউ শুড বি রিকগনাইজ when পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। Revenue recognition principle states that revenue shall be recognized when performance obligation is satisfied. Obligation is satisfied. Okay, so it means যে আমার যে পারফরমেন্স অব্লিগেশন ছিল, এই পারফরমেন্স অব্লিগেশন যদি মিট হয়, তাহলে আমি রেভিনিউ রিকগনাইজ করতে পারবো। এখন আর ক্যাশ পারফরমেন্স অব্লিগেশনটা কি একটু বুঝাই। যেমন মনে করেন একজন সার্ভিস প্রোভাইডার, তার অব্লিগেশন হচ্ছে টু প্রোভাইড সার্ভিস। যখন সার্ভিস প্রোভাইড করবে, তখনই তার পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই হবে, এবং স্যাটিসফাই হলে সে রেভিনিউ দেখাতে পারবে। আচ্ছা, সার্ভিস প্রোভাইড করে নাই কিন্তু ক্যাশ টাকা রিসিভ করছে, তাহলে এটা কি রেভিনিউ কিনা, নাকি এটা লায়াবিলিটি?
লায়াবিলিটি, বিকজ সার্ভিস প্রোভাইড না করেই টাকা পাইছে, তাহলে এটা লায়াবিলিটি। হ্যাঁ এখনো সে লায়াবিলিটি, সার্ভিসটা দেয় নাই। হ্যাঁ লায়াবিলিটি ডেফিনেশন বলছে লায়াবিলিটি মিনস ফিউচার ইকোনমিক স্যাক্রিফাইস। আপনি যদি কারোর কাছ থেকে কিছু টাকা পান এবং ভবিষ্যতে এটার জন্য আপনাকে আবার মানে আমার স্যাক্রিফাইস করতে হয়, কোনো রিটার্ন পাই নাই। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আপনার লায়াবিলিটি, নট রেভিনিউ। ওকে, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, আরেকটা উদাহরণ দিয়ে। আপনাদের মধ্যে এখানে হয়তো অনেকেই জব করেন, বা জব না করলেও টিউশন করেন কিনা, মানে জব বেশিরভাগই করেন দিবে, কি, জব বেশিরভাগই করেন দেয়। নাকি, হুম, হুম। জব হোল্ডার। আচ্ছা, জবের ক্ষেত্রে আপনার নিয়মটা কি? আপনি ইউ সার্ভ ফর দ্য কোম্পানি ফর 1 মান্থ, এবং মাস শেষে আপনাকে স্যালারিটা দেয়, নাকি মাসের শুরুতে দেয়? মাসের শেষে, মাসের শুরুতে দেয় না মাসের শেষে দেয়? সার্ভিস দেওয়ার পরে দেয়, মাসের শেষে মনে চায়। করেন জানুয়ারি মাসের স্যালারি কখন দেয়? জানুয়ারি মাসের 1 তারিখে? ফেব্রুয়ারিতে, জানুয়ারি স্যালারি ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে দেয়, অথবা জানুয়ারি 31 তারিখে দেয়। আচ্ছা, এখন যদি আপনাকে সার্ভিস প্রোভাইড করার আগেই আপনাকে জানুয়ারি মাসের 1 তারিখে স্যালারি দিয়ে দেয়, সেটা কি আপনার রেভিনিউ হবে, নাকি আমার জন্য দায়। আপনার লাইবিলিটি হবে, দায় হবে? কারণ কি, ইউ আর অবলাইজ টু দ্য কোম্পানি টু প্রোভাইড সার্ভিস থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দ্য মান্থ, তাই না? তাহলে বুঝছেন আমি স্যার? সার্ভিস দেওয়ার আগেই যদি ক্যাশ টাকা পেয়ে যাই, দ্যাটস কল্ড মাই লাইবিলিটি, নট লায়াবিলিটি। রেভিনিউ। এবং এই ধরনের লাইবিলিটিকে আমি বলছি আর্ন রেভিনিউ। একটু অনুপার্জিত আয়। পরিচিত যান। আর্ন রেভিনিউ, আর্ন রেভিনিউ হচ্ছে অনুপার্জিত আয়। হুম। তাহলে এখানে দুইটা বিষয় হবে, একটা হচ্ছে যে আমি টিকিট সেল করলাম, ক্যাশ টাকা বাড়বে, অন দ্য আদার সাইড আমার লাইবিলিটি বাড়বে, এন্ড লাইবিলিটি বাড়বে ইন দ্য নেম অফ আর্ন রেভিনিউ। আচ্ছা, এই ধরনের উদাহরণ কি আর দেয়া যাবে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে স্যার আমরা অ্যাডভান্স টাকা রিসিভ করি সার্ভিস প্রোভাইডের আগে? এরকম তো অনেক বিজনেস আছে। যেমন মনে করেন এই যে সামনে এখন ঈদ আসতেছে, তাহলে বাংলাদেশ রেলওয়ে কি আগে অগ্রিম টিকিট বিক্রি করছে না? হ্যাঁ, অগ্রিম আচ্ছা টিকিট বিক্রি করে। আচ্ছা, এইটা কি তাদের রেভিনিউ নাকি হুম, লাইবিলিটি? এটা তাদের লায়াবিলিটি। আমাদের জন্য আর্ন স্যার, রেভিনিউ। হ্যাঁ, আমাদের জন্য আপনাদের সম্পদ। জন্য অ্যাডভান্স পেমেন্ট, আপনাদের জন্য অ্যাসেট, সম্পদ। আচ্ছা, আপনাদের এটা এক্সপেন্স হবে যখন আপনাদের এই যে সার্ভিসটা পেয়ে যাবো। সার্ভিসটা সার্ভিসটা পেয়ে যাবেন, রাইট। আর ওদের জন্য এটা রেভিনিউ হবে যখন তারা সার্ভিসটা প্রোভাইড করবে, অর্থাৎ যেই দিনের টিকেটের টাকা অ্যাডভান্স দিয়েছে ওই দিন যদি তারা ওই সার্ভিসটা দেয় আপনাকে, যেমন ওই দিনে ওই শিডিউলটা যদি তাদের হয় ট্রেনের, এইখান থেকে এই এই ডিস্টেন্স থেকে ওই ডিস্টেন্স পর্যন্ত আপনাদের টিকিটটা কেনা ছিল, এবং ওইটা যদি তারা কভার করে, এটা একটা। আবার অনেকে মনে করেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কি করে, টিকিটে যে সৌদি যখন যারা যাবে হজ করতে, ওই টিকিটের টাকা অনেক সময় আগে অ্যাডভান্স পেমেন্ট করে ফেলে না? তাহলে ফর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এটা তাদের জন্য কি হবে, লাইবিলিটি নট রেভিনিউ। রেভিনিউ হবে যদি মাত্র তাদের এই যে জাহাজে ফ্লাইটটা যখন, হ্যাঁ ফ্লাইটটা যখন হচ্ছে তাদের ইয়ে করবে, জি, বুঝতে পারছেন? আবার অনেক সময় যে আমরা ঘুরতে যাই না, হোটেলের জন্য আগে কি করি, কক্সবাজার ঘুরতে গেলে হোটেলের আগে অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং করি, তাহলে এটা হোটেলের জন্য কি হবে, লায়াবিলিটি। হ্যাঁ, লাইবিলিটি। আর তাহলে স্যার এই দুইটা ইন্ডাস্ট্রির জন্য প্রতিটা ট্রানজেকশনই, যেহেতু দেখা যায় বিমান টিকিট ম্যাক্সিমামই আগে কেনা হয়, তাহলে প্রত্যেকটা রেকর্ড ওরা আসলে ওরা মানে লাইবিলিটি হিসেবে বা করবে, লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করবে। তারপরে যখন এটা ফ্লাইটটা মানে ফ্লাই করবে তখন হবে, যারা তখন রিকগনাইজ করবে তারা রেভিনিউ হিসেবে। রিকগনাইজ করবে, হ্যাঁ। এখন একটা জিনিস হইতে পারে যে স্যার ওদের তো বিজনেসের নেচারটাই এরকম যে অ্যাডভান্স টিকিট বিক্রি করবে পরে রেভিনিউ দিবে, এবং যদি খুব বেশি প্রবাবিলিটি থাকে যে না, ওরা এই বিমানের এই ফ্লাইট কখনো ক্যান্সেল হয় না, নর্মালি সবসময় হয়, টাইমলি হয়, তাহলে ওরা কিন্তু চাইলে রেভিনিউ রিকগনাইজ করতে পারে। হ্যাঁ, এখন আপনার রেভিনিউ রিকগনাইজ করবে বলতে একটা টাইম পিরিয়ড আছে। মনে করেন আমি জানুয়ারি মাসে স্টেটমেন্ট করতেছি, জানুয়ারি মাসের ট্রানজেকশন করতেছি, এখন জানুয়ারি মাসে আমি কিছু টিকিট বিক্রি করছি যেটা ফেব্রুয়ারি মাসের ফ্লাইট হবে, আর জানুয়ারি মাসে যখন আমি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করব, তাহলে ওই টিকিট বিক্রির টাকাটা কি আমি আমার ইনকাম স্টেটমেন্টে আনবো কিনা, ফার্স্ট অফ অল। হ্যাঁ, হ্যাঁ। যে ফেব্রুয়ারি টিকিটটা যে আমি অ্যাডভান্স সেল করেছি সেটা কি জানুয়ারি মাসের ইনকাম স্টেটমেন্টে আসবে কিনা? না, সেই হিসেবে তো স্যার আসে না স্যার। সেই হিসেবে জানুয়ারি মাসের ইনকাম স্টেটমেন্টে আসবে না।
তখন এটা হচ্ছে জানুয়ারি মাসের জন্য আর্ন রেভিনিউ হবে। আনন্দ হ্যাঁ, revenue। যদি আমাদের আবার এটা ছিল। কাট অফ পয়েন্ট থাকে, যেমন মান্থলি ইনকাম স্টেটমেন্ট করি, তাহলে কিন্তু সেখানে আমরা ওইটা লিখতে পারবো না। আর এখন বিষয়টা হলো এরকম যে আমি ইয়ারলি ইনকাম স্টেটমেন্ট করতেছি, আর আচ্ছা জানুয়ারি মাসেরটা আমি ফেব্রুয়ারি মাসেরটা জানুয়ারি মাসে আদায় করতেছি। এখন ফেব্রুয়ারি মাসে আমি শিওর বা মোটামুটি শিওর যে ফ্লাইট আমি করব, ফ্লাইট হবে, তাহলে তখন কিন্তু আপনি হয়তো, যেহেতু নেচারটা এরকম, তাহলে সেখানে কিন্তু আচ্ছা আপনি চাইলে ইয়ে করতে পারেন, আচ্ছা স্যার। রেভিনিউ হিসেবে দেখাতে পারে। দেখাইতে পারেন, জি, যদি খুব বেশি আনসার্টেনটি কন্ডিশন না হিসেবে থাকে। দেখান। জি, তাহলে আমরা এটার জার্নালটা কি লিখবো? প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেখেন, সার্ভিস রেভিনিউ যদি সার্ভিস প্রোভাইড করা হয়ে যেত তাহলে আমরা লিখতাম সার্ভিস রেভিনিউ, আর এখানে শব্দটা যোগ করছি আর্নড, যেহেতু সার্ভিস দিই নাই আমরা। আর্নডই বোঝাচ্ছে এটা হচ্ছে লাইবিলিটি, নট রেভিনিউ। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 25, 25, 30, 30, 31। ওকে, 25, উইথড্র 800 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। কি হবে? ওনার সিকিউরিটি কমে যাচ্ছে। ক্যাশ ওনার জি, সিকিউরিটি ক্যাশও কমবে। ক্যাশ অ্যাসেট কমে যাচ্ছে, অন দ্য আদার হ্যান্ড ওনার সিকিউরিটি কমে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ ড্রয়িংস। drawing debit, উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। জি, তবে আমরা ড্রয়িংস বা উইথড্র যে কোনো অ্যাকাউন্টকে করতে পারবো। ড্রয়িংস অ্যাকাউন্ট, ওনার্স ড্রয়িংস লিখতে পারি, ওনার্স ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। Okay, so move to the next one. Paid salaries 250 টাকা, এমপ্লয়ীদের স্যালারিজ দেওয়া হয়েছে, কি হবে? স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, ওনার সিকিউরিটি কমে যাচ্ছে স্যালারিজ পেমেন্টের কারণে, স্যালারিজ এক্সপেন্স আর ক্যাশ। এখানে একসাথে আমরা ওয়েজেস লিখতে পারি, স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স, যদি আমাদের কোম্পানি একটা অ্যাকাউন্ট টাইটেল ইউজ করে, স্যালারিজ এন্ড ওয়েজেস একসাথে ইউজ করে, তাহলে আপনাকে কিন্তু স্যালারিজ এন্ড ওয়েজেস লিখতে হবে। আচ্ছা, আচ্ছা, আমরা একটু এখানে দেখে নিই ওরা কি ইউজ করছে, এটার জন্য অ্যাকাউন্ট টাইটেলটা কি। হ্যাঁ, স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স বলে দিছে যে ওদের অ্যাকাউন্ট টাইটেলটা হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স। তার মানে ওয়েজও এখানের মধ্যে আসবে, বুঝলে? তবে বেতন এবং মজুরি একসাথে আসবে। কত টাকা স্যার? 250 টাকা, $250। Okay, so move to the next one. Paid Stevenson Company in full. Okay, so Stevenson কোম্পানির সাথে আমাদের ট্রানজিশন হয়েছিল on March 10। বাকিতে হ্যাঁ, ইকুইপমেন্ট কিনেছিলাম 1050 টাকা দিয়ে, যেটা পে করব 30 দিন পরে বলছিলাম, যদিও আগে পে করে ফেলছি, 20 দিনের মাথায় পে করে ফেলছি। তাহলে তখন আমাদের ট্রানজেকশন 10-এ ছিল কি, যে ইকুইপমেন্ট অ্যাসেট বেড়েছিল
আর লাইবিলিটি বেড়েছিল, এই জন্য অ্যাকাউন্টস এখন পেয়েবল স্যার ক্রেডিট অ্যাকাউন্ট করেছিলাম। পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, এখন পেমেন্ট করার কারণে কি হচ্ছে, এই লাইবিলিটি যেটা আমি এখানে লিখেছিলাম তখন সেই লাইবিলিটি কমে যাবে, আর হচ্ছে ক্যাশ 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 টাকা কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টস ক্যাশ পেয়েবল ডেবিট। অ্যাসেট, অ্যাসেট কমে গেলে ক্রেডিট, আর লাইবিলিটি কমে গেলে ডেবিট। ওকে, সো এখানে বলছে ফুল অ্যামাউন্ট, তাহলে আমাদের এখানে ট্রানজেকশন ওয়াজ ফর 1050 টাকা, 1050 টাকা পেমেন্ট করা আছে। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এক 1050। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। হ্যালো স্যার, জি জি সরি, বলেন। হ্যাঁ, বলছি স্যার স্যালারি ওয়েজেসে কি লেবারের ওয়েজেসে আসবে, মানে লেবারের লেবার? কষ্ট আসতে পারে, জি। হ্যাঁ, এই জন্য যে ওয়েজেস অ্যাকাউন্ট একটাই করছে ওরা। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, পরেরটা দেখেন, রিসিভ 2700 ক্যাশ ফর গল্ফ ফিস। গলফ ফিস। এখানে কিন্তু আপনি আবার গলফ সার্ভিস দিয়েছেন এবং তার বিনিময়ে ক্যাশ টাকা রিসিভ করেছেন। ক্যাশ গলফ ডেবিট ফিস, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই হয়েছে, ঠিক আছে। নাও ইউ ক্যান রিকগনাইজ ইউর রেভিনিউ। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে হ্যাঁ সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, সো ওয়ান্স উই আর ডান উইথ আওয়ার জার্নাল এন্ট্রি, সো আমাদের নেক্সট হচ্ছে টি অ্যাকাউন্টস এবং ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, এগুলো তাহলে আপনারা একটু হোমওয়ার্ক করে নিয়ে এসেন এখান থেকে। টি অ্যাকাউন্টস আপনারা ইউ অলরেডি নো দ্য ফরম্যাট। আর আচ্ছা, তো আমরা একটু দেখি এখানে কয়টা টি অ্যাকাউন্টস আছে, হাউ মেনি টি অ্যাকাউন্টস আর দেয়ার। সো উই ফার্স্ট ক্লাসিফাই দ্য অ্যাকাউন্টস। ক্যাশ নাম্বার 1, ওনার্স ক্যাপিটাল 2, ল্যান্ড 3, বিল্ডিং 4, equipment 5. Cash already been taken, right? আচ্ছা, স্যালারিজ এন্ড ওয়েজেস এটা একটা, সরি অ্যাডভার্টাইজিং একটা, প্রিপেইড ইন্স্যুরেন্স 7, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট নেওয়া হয়েছে না? হ্যাঁ, ইকুইপমেন্ট নেওয়া হয়েছে স্যার আগে। অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল পেয়েবল, জি। সার্ভিস রেভিনিউ নেওয়া হয়েছে, সার্ভিস রেভিনিউ নেওয়া হয়নি। সার্ভিস রেভিনিউ হচ্ছে 9। 13টা। তারপরে আর্ন সার্ভিস রেভিনিউ, এটা কিন্তু আলাদা একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, মানে এটা লাইবিলিটি অ্যাকাউন্ট, এর সার্ভিস রেভিনিউর সাথে মিলবে না। ড্রয়িংস অ্যাকাউন্ট, তারপরে ওয়েজেস এন্ড স্যালারিজ অ্যাকাউন্ট, আর কি আছে, অ্যাকাউন্টস পেয়েবল নেওয়া হয়েছে, ক্যাশ সার্ভিস রেভিনিউ আছে। তাহলে টোটাল আমাদের 12টা অ্যাকাউন্ট, 12 অ্যাকাউন্টস। তাহলে এই টোটাল 12 অ্যাকাউন্টস এ একটা টি অ্যাকাউন্টস, 12 এর জন্য 12টা টি অ্যাকাউন্টস করে এবং একটা ট্রায়াল ব্যালেন্স করে পারা যাবে। ইনশাআল্লাহ। ট্রায়াল ব্যালেন্সের ট্রানজেকশন গুলো কোন জায়গায়? ট্রায়াল ব্যালেন্সে তো হচ্ছে টি অ্যাকাউন্টস থেকে যে ব্যালেন্স আছে সেগুলো ট্রায়াল ব্যালেন্স আমরা নিব, ও আচ্ছা আচ্ছা, এগুলো তো আলাদা কিছু। হ্যাঁ, আচ্ছা, আমি কি করে দিতে হবে নাকি আপনারা করতে পারবেন? 12টা ব্যালেন্স করতে পারবেন তো স্যার, মনে হয় নাকি? পারবো জি, পারবো স্যার। করলে প্র্যাকটিস হয়ে যাবে, আর না হয়। দেখালে হচ্ছে স্যার, একটা দেখালেই হচ্ছে। আচ্ছা, তাহলে একটা করে দিই, ক্যাশ অ্যাকাউন্টটা করে দিই, ক্যাশটা অনেক বড় আছে, এটা করে দিই। তাহলে এখন মেকে টেবিল লাইক দিস, এখানে টি এর মতো একটা অ্যাকাউন্ট করেন আপনারা। আমি আগেই বলেছিলাম যে টি অ্যাকাউন্টস যদি কেউ করেন, চার গোড়া খতিয়ান করেন, যে যেভাবে শিখেছেন, অল আর রাইট। টি এর মতো করলে কি এখানে ডেট হবে না?
ডেট দিব আমরা, জাস্ট আগে করে নিচ্ছি, মানে ফরম্যাটটা করছি, এখন ট্রান্সফার করবো। ওকে, সো তাহলে এটার দুইটা সাইড, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। ওকে, তাহলে প্রথমটা দেখেন, ক্যাশ অ্যাকাউন্ট। সো উই আর ডুইং টি অ্যাকাউন্টস ফর ক্যাশ। তাহলে ক্যাশ কোথায় আছে? প্রথম ট্রানজেকশনে March 1, এবং ক্যাশ আছে কি ডেবিট সাইডে। তাহলে আমরা ট্রান্সফার করবো কোথায়? ইন দ্য ডেবিট সাইড। আচ্ছা, তাহলে ফার্স্ট মার্চ, ডেবিট আছে। হ্যাঁ, অপোজিট অ্যাকাউন্ট হচ্ছে ওনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং টাকাটা হচ্ছে কত আমাদের? 20,000। ঠিক আছে, স্যার অনার্স 20,000। লেখা থাকবে, এটা কি জরুরি আছে লেখা? এইটা না লিখলেও সমস্যা নাই। ওকে তারপরে ওই যে অনেকে এগুলো করেন, মানে আগে থেকে শিখে আসছেন, এখন না দেখলে আবার বলবেন স্যার এটা কি, মানে তখন এই জন্য আর কি করে দিচ্ছি। টি অ্যাকাউন্টসে শুধুমাত্র ট্রান্সফার করে দিলেই হবে, ডেট লিখে অ্যামাউন্টটা ট্রান্সফার করে দিলে হবে, অ্যাকাউন্ট টাইটেল না লিখলেও সমস্যা নেই। স্যার আর একবার একটু বলবেন, মানে এই যে আমাদের ট্রান্সফার করছি টি অ্যাকাউন্টসে, হ্যাঁ, এখন ট্রান্সফার উই হ্যাভ টু সাইডস, ডেবিট সাইড আর ক্রেডিট সাইড। যদি আমার অ্যাকাউন্টটা ডেবিট দিকে থাকে তাহলে ডেবিট দিকে ট্রান্সফার করবো, পোস্টিং করব। আর যদি ক্রেডিট থাকে তাহলে ক্রেডিট দিকে পোস্টিং করব। আচ্ছা, পরে আর কোথায় ক্যাশ? হ্যাঁ, পরে কোথায় ক্যাশ আছে? পরের ট্রানজেকশনে March 3, ক্যাশ কোন দিকে আছে? ক্রেডিটে। এই দিকে। তাহলে 3rd March। এখন দেখেন এখানে টাইটেল কি লিখবো? যদি টাইটেল লিখতে চাই, ক্যাশের এগেনস্টে কয়টা ক্যাশ হচ্ছে ক্রেডিট, ক্রেডিটের এগেনস্টে ল্যান্ড কয়টা অ্যাকাউন্ট, ডেবিট আছে? ল্যান্ড 3টা। বিল্ডিং এন্ড ক্রেডিট, ইকুইপমেন্ট। জি, ল্যান্ড ক্রেডিটের এগেনস্টে কিন্তু অনেকগুলো ডেবিট আছে। তাহলে ল্যান্ড বিল, এই অনেকে কনফিউজ হয়ে যাবেন, বুঝছেন, এই যে ঝামেলা। আবার যদি দুইটা ডেবিট থাকতো, দুইটা ক্রেডিট থাকতো, এই জন্য আর কি আমরা অনেক ডাইরেক্ট টাইটেল না 15,000 লিখলেও তো হবে স্যার। 15,000 পুরোটা লিখলেও হবে, জি। তাহলে আর ওই ঝামেলার মধ্যে যাওয়াই লাগলো না। যদি কেউ নাম্বার কাটে এটা প্রবলেম, কিন্তু আসলে এটাই মানে অ্যাপ্রোচ। আপনি বইয়ে দেখেন, কাইসুকি মিলের বইতে অ্যাকাউন্ট স্যার টাইটেল লেখা এক্সামিনার নেই। এক্সামিনার আবার দেখার সময় এক্সামিনার কেটে এখানে কোনো সমস্যা না, এটা কাটে না, এটা নিয়ে কাটে না, এটা আমাদের এক্সামিনার কাটার নিয়ম নাই, মানে এটাই এমনি তো অ্যাপ্রোচ। পি অ্যাকাউন্ট তো স্যার এভাবেই করা হয়, হ্যাঁ, ডেট ওয়াইজ। জি। আচ্ছা, পরেরটা আছে কোথায়? ক্যাশ March 5, ক্রেডিট সাইডে। তাহলে আমরা ট্রান্সফার ইট ইনটু দ্য ক্রেডিট সাইড, 5 মার্চ। হ্যাঁ, এবং অ্যাকাউন্টটা কি আছে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। ডেটের জন্য যদি এই সাইডে আর একটা ঘর আঁকার সমস্যা আছে। আমি এখন কলাম করে করি না, আপনারা কলাম করে করতে পারেন। আচ্ছা, এগুলো শোনেন, এগুলো নিয়ে আসলে সময় আমাদের ব্যয় না করে আমরা যে বেসিক জিনিসগুলো, এগুলো টাইম স্পেন্ড করি। এই জন্য আমি আর কি জাস্ট বেসিক প্রসেসটা দেখাচ্ছি। ইউ আন্ডারস্ট্যান্ড ঠিক দ্য আছে, থিং? ঠিক আছে স্যার। ঠিক আছে, বোঝা যাচ্ছে। জি। তারপরেরটা হচ্ছে 6 মার্চ, এটাতে ক্যাশ আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স, ডেবিট, আচ্ছা ক্রেডিট সাইডে আছে না? 6 মার্চ, প্রিপেইড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স হচ্ছে কত? 600 টাকা। এরপরে আছে হলো কোথায়? 18 মার্চ, ডেবিট, 18 মার্চ ডেবিট, and the account title is service revenue, 1100 টাকা। And then 19 March, cash debit, 1,500 টাকা। এবং অ্যাকাউন্টটা কি আছে? আনআর্নড রেভিনিউ, সার্ভিস। আচ্ছা, আমি একটু ছোট করে লিখলাম, আমার এখানে জায়গা হচ্ছে না। 1,500 টাকা। তারপরে কোথায় আছে এখানে? 25, ক্যাশ ক্রেডিট সাইডে, 25 মার্চ, ক্যাশ ক্রেডিট সাইডে, ওনার্স ড্রয়িংস, ড্রয়িংস 800 টাকা। Then salaries and wages expense, 30th March, salaries and wages, 250।
অ্যাকাউন্টস পেয়েবল, আচ্ছা 30th মার্চ, এটা তো আরেকটা আছে। মার্চ অ্যাকাউন্টস পেয়েবল 1050। আচ্ছা, নেক্সট হচ্ছে 31st মার্চ সার্ভিস রেভিনিউ ডেবিট, এটা আবার ডেবিট করা আছে। 31st মার্চ সার্ভিস রেভিনিউ 2700। ওকে, সো আমাদের পোস্টিং দেওয়ার ডান। এখন হচ্ছে মেক দ্য সামেশন অফ ডেবিট সাইড এন্ড ক্রেডিট সাইড। ডেবিট সাইড ইজ 22,600, আর ক্রেডিটটা আপনারা আপাতত পেন্সিল দিয়ে করবেন অথবা কোনো একটা জায়গায় করে নেবেন, এখানে লিখবেন না, কারণ আমরা লিখবো হচ্ছে আসলে বিগার অ্যামাউন্টটা বোথ সাইডে লিখি, ঠিক আছে? তো সামেশনটা হয় না, কত ওটা হবে এটা? 25,300 আসবে। তাই? আচ্ছা, হ্যাঁ, একটা বাদ পড়ে গেছে। 24 হবে, 25,300, থ্যাংক ইউ। এন্ড দেন ক্রেডিট সাইডে কত হয়েছে? 18,600। আমরা একটু মানে মনে মনে লিখছি আর কি, এটা বোঝানোর জন্য আপনাদের। তাহলে ডেবিট সাইডটা বড়, আর উই উইল পুট দ্য হায়ার ওয়ান ইন বোথ সাইড। তাহলে আমরা বড় সাইডটা দুই পাশে লিখলাম। ডিফারেন্সটা কত আসছে? ক্রেডিট সাইড হলো 18,600, তাহলে ডেবিট সাইড 25,300, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 6,700। এই ডিফারেন্সটা এখানে বসান এবং এটাকে লেখেন হচ্ছে ব্যালেন্স সিডি। লাস্ট ডেটে। হ্যাঁ, ব্যালেন্স সিডি 6,700, and then two side will match. আচ্ছা, এই যে ব্যালেন্সটা, এটা কি আমরা বলছিলাম there are three types of balance, একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, একটা হলো ক্রেডিট ব্যালেন্স, আর একটা হলো জিরো ব্যালেন্স। তাহলে এইটা কি ব্যালেন্স হবে? এটা ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। তার মানে এইখানে যে ক্যাশের ব্যালেন্সটা আছে এটা আমরা ট্রান্সফার করবো কোথায়? পরের মাসের জন্য ডেবিটে। হ্যাঁ, ডেবিটে, অর্থাৎ 31st মার্চ। এই যে আমরা ক্যাশ, হোয়াট ডাজ ইট মিন যে 6,700 টাকা, এটা মানে কি আসলে? সারা মাসে ট্রানজেকশন করার পরে আমার ক্যাশের উদ্বৃত্ত হচ্ছে 6,700 টাকা। এইটা নিয়ে আবার কি নেক্সট মান্থ আমি স্টার্ট করবো না? এটা হচ্ছে পরবর্তী তাহলে মাসের opening balance। হ্যাঁ, তাহলে মার্চের পরের মাস হচ্ছে এপ্রিল, তাহলে এপ্রিলের 1 তারিখে এটা আবার ক্যারি ফরওয়ার্ড হবে ব্যালেন্স। তখন হয়ে যাবে এটা ব্যালেন্স বিডি, ব্রড ডাউন, অর্থাৎ আগের মাস থেকে আমরা নিয়েছি 6,700 টাকা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি একটু ট্রায়াল ব্যালেন্সটা একটু ছোট্ট করে দেখাই দিই। তার সিডির মিনিংটা জানি কি বলছিলেন ওই দিন? ক্যারি ডাউন, ক্যারি ক্রেডিট ডাউন, ডাউন। অর্থাৎ এটা আমরা কি করতেছি, ক্যারি করে ফরওয়ার্ড করছি নেক্সট মান্থের জন্য, জি। ক্যারি ডাউন, নিচে নিচে নেওয়া হচ্ছে। আচ্ছা, ডেবিট এন্ড ক্রেডিট। ওকে, তাহলে ট্রায়াল, উই আর ডুইং দ্য ট্রায়াল ব্যালেন্স, সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্টস টাইটেল, ডেবিট এন্ড ক্রেডিট। আচ্ছা, প্রথম যে অ্যাকাউন্টটা আমরা করলাম দ্যাটস ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা ট্রান্সফার করব ব্যালেন্স ইনটু ইদার ডেবিট সাইড অথবা ক্রেডিট সাইড। তাহলে দেখেন ক্যাশ অ্যাকাউন্টে আমার ব্যালেন্স কি হয়েছিল, 6,700 টাকা ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। আচ্ছা, তাহলে কারণ এই যে ডেবিট সাইডে ব্যালেন্সটা লিখেছেন তাই না, ট্রান্সফার করেছেন, তাহলে দিস 6,700 উইল বি ইন দ্য ডেবিট সাইড, ডেবিট কলাম। আচ্ছা, সো দিস ওয়ে আপনারা আর যে 11টা টি অ্যাকাউন্টস, আমরা টোটাল 12টা নিয়েছিলাম, আর 11টা টি অ্যাকাউন্টস করবেন এবং এখান থেকে একটা ট্রায়াল ব্যালেন্স করবেন। সো নেক্সট ক্লাস ইজ টুমরো, রাইট? ইনশাআল্লাহ। এটা হোমওয়ার্ক স্যার। হ্যাঁ, তাহলে এটা হোমওয়ার্ক, এটা প্র্যাকটিস করে আসবে সবাই। হ্যাঁ।
স্যার এখন তো আর অ্যাডজাস্টমেন্ট করা লাগবে না, জাস্ট ট্রায়াল ব্যালেন্সটা ব্যালেন্স অনুযায়ী করে মার্কটা করবে, তাই তো? জি, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অ্যাডজাস্টিং এন্ট্রিজ চ্যাপ্টার 3 স্টার্ট করব। স্যার একটা জার্নালে ছিল যে প্রিভিয়াস মাসের অ্যাকাউন্টস রিসিভেবল পাওয়া গেছে এত টাকা। সেক্ষেত্রে স্যার জি, আমরা তো ক্যাশ এখানে ইনক্রিজ করবো আর রিসিভেবল থেকে বিয়োগ দিব, কিন্তু রিসিভেবল তো কোনো ওপেনিং ছিল না। রিসিভেবল ছিল না মানে বুঝি নাই। ওইখানে জার্নালটা এমন ছিল যে প্রিভিয়াস মান্থের একটা অ্যাকাউন্টস রিসিভেবলের টাকা আমরা পেড পাওয়া হয়েছে, গেছে। হ্যাঁ পাওয়া হ্যাঁ, গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ক্যাশ ইনক্রিজ হচ্ছে, আর অ্যাকাউন্টস রিসিভেবল আমরা যদি এখান থেকে ডিরেক্ট মাইনাস করি সেক্ষেত্রে হ্যাঁ, কি ঠিক হবে এটা? কারণ আমাদের হ্যাঁ, কিন্তু প্রিভিয়াস অসুবিধা মাস। না। না, আপনার এখানে শুধুমাত্র হয়তো একটা মান্থের দেয়া আছে, মনে করেন এপ্রিল মাসের জার্নাল করতে বলছে, আর এর আগে আপনি অলরেডি মার্চ মাসেরটা করে আসছেন, তখন মার্চ মাসে আপনি অ্যাকাউন্টস রিসিভেবল লিখছিলেন, ঠিক আছে? জি এখন হয়তো কোশ্চেনের মধ্যে আপনার ওই ব্যালেন্সটা দেয়া নাই যে মার্চ মাসে কত টাকা অ্যাকাউন্টস রিসিভেবল আছে, কিন্তু বলা আছে যে এত টাকা হচ্ছে ব্যালেন্স আসছে, তাই জি তো? স্যার, জি স্যার, অসুবিধা নেই, আপনি এখন এপ্রিল মাসের জন্য যদি করেন তো হইলো, সমস্যা নেই, কিন্তু রিয়েল লাইফে যেটা হবে আপনার মার্চ মাসেরটাও দেয়া থাকবে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে ক্লাস টাইম আমাদের ওভার, এখানে শেষ করে দিই। আর নেক্সট ক্লাসে আপনারা তাহলে আমাকে এই হোমওয়ার্ক গুলো একটু দেখাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো আমরা এখানে শেষ করে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, একটু প্রশ্ন ছিল। জি, বলেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন। যে স্যার আমি তো হচ্ছে ওয়েলকাম। নিউলি অ্যাডমিটেড, হ্যাঁ, জাস্ট এই জি, 13 তারিখে অ্যাডমিট করলাম, আজকে আমি ফার্স্ট ক্লাস করলাম, হ্যাঁ। জি। তো স্যার আজকে এটা হচ্ছে, এটা কত নাম্বার ক্লাস BL1 এর? এইটা হচ্ছে আপনার ক্লাস নাম্বার 6। আর স্যার আগের ক্লাসগুলি আমি তো ভিডিও কালেক্ট করতে পারবো, আর এছাড়া যদি জি, ভিডিও কালেক্ট না করে আমাদের কোনো স্পেস আছে যেখানে গেলে আমি আপনার এই ক্লাসগুলো পেতে পারি? এখন ওইগুলো তো আমি ক্রিয়েট করেছিলাম সিন্স দ্য বিগিনিং অফ দ্য ক্লাস। এখন ওইখানে দেখেন, আপনি কোনো ক্লাস হোয়াটসঅ্যাপে যদি অ্যাড হয়ে থাকেন কোনো জি গ্রুপে, তাহলে ওইখান থেকে একটা লিংক ইউ শুড গেট। এর কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনি ওই যে একটা লিংক পাওয়ার কথা আর কি। আচ্ছা, আমি কোনো লিঙ্ক পাইনি।